84টা মামলা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন একরকম। 17 বছর পর সস্ত্রীক কন্যাকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। ঠিক এই পয়েন্টটাই মোহাম্মদ ইউনূসের জন্য একটা বাঁশ হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে এই মুহূর্তে আগুন জ্বলছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সর্বত্র, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আমি জানি আপনারা থাম্বনেলের লেখাটা দেখেই ভিডিওটা দেখতে এসেছেন। প্রায় 84টা মামলা নিয়ে 17 বছরের জন্য দেশ ছেড়েছিলেন তারেক রহমান। তিনি ফিরলেন সস্ত্রীক দেশে বৃহস্পতিবার, এবং তার ফেরাতে মোহাম্মদ ইউনূসের ঠিক কীরকমভাবে বাঁশ হলো সেইটা পুরো পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে বলবো। ভিডিওটায় তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, 2024 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন, তারপরে কোথাও না কোথাও মোহাম্মদ ইউনূস কিন্তু তখনকার অন্তর্বর্তীকালীন যে বাংলাদেশের সরকার, সেই সরকারের মাথায় বসেন, যাকে বলা যেতে পারে যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে বসেন। উল্টো দিকে হচ্ছিলটা কি? বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তার মধ্যে তার যে কর্মী সমর্থকরা আছেন তারা অনেকটাই নিজেদেরকে অভিভাবকহীন মনে করছিলেন, কারণ এর আগে তারা গ্রেট লিডার্সদেরকে দেখেছেন। ইতিমধ্যে খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ। 17 বছর পর সস্ত্রীক কন্যাকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। তারেক রহমান হলেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের পুত্র, যিনি কিনা 84টা মামলা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন একরকম আজ থেকে প্রায় 17 বছর আগে। হ্যাঁ, এতদিন ইউকেতে ছিলেন, লন্ডন থেকে তিনি ফিরলেন বৃহস্পতিবার। তারেক রহমান ফেরার পরে কিন্তু অনেক বিএনপি পার্টির সমর্থক বা নেতা তারা কিন্তু অলরেডি জানিয়েছেন যে অভিভাবকের জায়গাটা, তারা যে ছত্রছায়াটা তারা এমটি ফিল করছিলেন, তাদের খালি মনে হচ্ছিল, তারেক রহমান ফেরাতে কিন্তু তাদের সেই জায়গাটা পূর্ণ হয়ে গেল। ঠিক এই পয়েন্টটাই মোহাম্মদ ইউনূসের জন্য একটা বাঁশ হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। ওই যে বাংলা কথায় বলে না প্রবাদ বাক্যে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। যদিও তারেক রহমান দেশে ফেরার সময় মোহাম্মদ ইউনূস যথেষ্ট ভালোভাবে তার যে সিকিউরিটি বা নিরাপত্তার বন্দোবস্ত তিনি করেছিলেন, সেই কারণে তারেক রহমান তাকে অলরেডি ধন্যবাদও জানিয়েছেন। তারেক রহমান যেই টাইমে ফিরে এলেন, এই টাইমটা খুব তাৎপর্যপূর্ণ। ইউকে থেকে তিনি যে টাইমে ফিরলেন, এখন বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে এই মুহূর্তে আগুন জ্বলছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সর্বত্র। সেই কারণে ওসমান হাদিকে ইউনূসের মতো কিছু লোকজন তারা এত পরিমাণ তোল্লাই দিয়ে মাথায় করে রেখেছে। উল্টো দিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্রপ্রধান আর কি, মোহাম্মদ ইউনূস, মাননীয় মোহাম্মদ ইউনূস স্যার এত ভালোভাবে ওখানে সরকার সামলাচ্ছিলেন যে দেশের সবচেয়ে বড় দুটো যে নিউজ পেপার, যে মিডিয়া হাউস, সেইগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো, যেগুলোকে কিনা এখনো পর্যন্ত বাংলাদেশের একটা নিরপেক্ষ মিডিয়া হিসেবে দেখা হয়, যেখান থেকে খবর দেখে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হোক, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হোক, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস হোক, তারা কিনা সেইখান থেকে দেখে খবর করে, সেখান থেকে খবর পায়। ইয়েস, আমি বলছি প্রথম আলো আর দ্য ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেওয়ার কথা, যেটা কিনা কোনোভাবেই কাম্য নয়। এত সুন্দরভাবে আমাদের মোহাম্মদ ইউনূস সরকার সামলাচ্ছিলেন যে দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, এ আর নতুন কথা কি? একটা যদি ওখানে পান থেকে চুনও খসে যায়, তার জন্য কিন্তু ভারতকেই দায়ী করা হচ্ছে, এবং সেখানকার বলতে বাধ্য হচ্ছি, সেখানকার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস তিনি যদি এটাকে অ্যালাউ না করেন, তাহলে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে এতটা তোল্লাই দিয়ে মাথায় তোলাটা সম্ভব ছিল না। কিভাবে তোল্লাই দিচ্ছেন তিনি? হ্যাঁ, ওসমান হাদি এত বরেণ্য ব্যক্তি ছিলেন তিনি যে মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিলেন কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে ওসমান হাদির সমাধিস্থল তৈরি করতে হবে। বাহ, কি দারুণ বিচার! এটা বুঝতে হবে আপনাদেরকে যে তারেক রহমান এমন একটা টাইমে দেশে ফিরছেন
সেই সময় সদ্য দীপু চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। 25 বছর বয়সী ফ্যাক্টরি ওয়ার্কার, আবার নাম নিচ্ছি কারণ সেই নিয়ে অলরেডি তোলপাড় হয়ে গিয়েছে ভারতের একাধিক অংশ, বলতে বাধ্য হলাম। শুধুমাত্র দীপু দাসই নয়, মাত্র 1 সপ্তাহের মধ্যে ঘটে গেল আরও একটা ঘটনা। অমৃত মণ্ডল, এই বয়স 29 বছরের যুবককে তাকে রীতিমতো পিটিয়ে মারা হলো। আবার তার পেছনে স্টেটমেন্ট কি দেওয়া হচ্ছে যে সে নাকি তোলাবাজ ছিল। দীপু চন্দ্র দাসের মৃত্যুর পেছনে স্টেটমেন্টটা কি দেওয়া হচ্ছে, তার সহকর্মীর সাথে ঝামেলা লেগে গেছিল, সেই কারণে তার এরকম মর্মান্তিক পরিণতি হলো। অমৃত মণ্ডল নাকি তোলাবাজ ছিল। খুব ভালো, তাহলে আর কত চেপে রাখবেন? সত্যি কি চেপে রাখা সম্ভব? বাংলাদেশি হিন্দুরাই কেন? কোয়েশ্চেনটা শুধু আমি না, কোয়েশ্চেনটা সারা বিশ্ব আপনাকে করছে, সে আপনি যতই এই মুহূর্তে চেপে যাওয়ার চেষ্টা করেন না কেন। ঠিক যেই টাইমে এসে তারেক রহমান বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বললেন দেশে আসার পর প্রথম স্পিচের মধ্যে, সেই সময় রীতিমতো বাংলাদেশে আগুন জ্বলছে। মিস্টার ইউনুস স্যার, কত লুকোবেন? কতটা লুকোতে পারবেন আপনি? অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেইভাবে আপনার দেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে, এটাকে লুকোনো সম্ভব নয়, কারণ মিডিয়ার চোখ সর্বত্র রয়েছে। দুটো মিডিয়ার অফিস আগুন জ্বলে গিয়েও তাদের যে সম্প্রচার, তাদের ডিজিটাল, সেটা কিন্তু আটকে যায়নি। বুঝতে হবে আপনাকে। তারেক রহমান কিন্তু দেশে ফিরে এসেই তার স্পিচের মধ্যে বলেছেন উস্কানিতে কান দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ কি কোথাও না কোথাও উস্কানির বশে পড়ে সব কাজ করছে না? কাদের প্ররোচনায়, কি কারণে যে ভারত বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে এতভাবে পাশে থেকেছে, ইতিহাস সাক্ষী রয়েছে তার, সেই ভারতের বিরুদ্ধে এখন কিনা বাংলাদেশের সর্বত্র অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট ছড়িয়ে বেড়াচ্ছে সবাই? এগুলো প্ররোচনা ছাড়া কিভাবে চলতে পারে? প্ররোচনায় অ্যাকচুয়ালি কান দিচ্ছে কারা, সেটা কিন্তু বুঝতে হবে। দেখুন, বিএনপিতে তো তারেক রহমান এসে গেলেন। বিএনপির যারা সমর্থক ছিলেন, যারা দলের কর্মী ছিলেন, তারা কিন্তু তাদের অভিভাবককে পেয়ে গেলেন। সে যতই এই কয়েকদিনের জন্য তিনি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধিস্থলে তিনি যাচ্ছেন শ্রদ্ধার্ঘ্য জানাতে, ডেফিনেটলি তিনি যাবেন, সেটাই স্বাভাবিক কথা। এবং সেই কারণে বাংলাদেশের কিন্তু একাধিক রাস্তায় প্রচণ্ড পরিমাণ যানজট হচ্ছে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের যত নিউজ চ্যানেল রয়েছে তারা যে সেখানে কিন্তু এটা লাইভ অডিয়েন্সে জানাচ্ছেন যে তারা রাস্তায় বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, যানজটের সম্মুখীন হয়েছেন। এবং ওই যে বলছিলাম না যে ইউনুসের চেয়ারটা বারবার নড়বড় নড়বড় করছে কোথাও না কোথাও, কারণ বিএনপি যদি তারেক রহমানকে এবার যে ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইলেকশন রয়েছে তাতে যদি ক্যান্ডিডেট করে, তার যে জনমত তৈরি হবে সেটা কিন্তু ইউনুসের জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কেন বলছি? শুধুমাত্র ভারতে তার যে একটা ইমোশন রয়েছে সেটার শুধু প্রমাণটা দেখুন। আপনাকে আমি দেখাতে চাইব, সবচেয়ে বড় সংবাদপত্র পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, তার হেডলাইনটা আজকে দেখুন। ইউনুস দেশে ফিরেছেন, তার হেডলাইন কিন্তু আনন্দবাজারে। তার যে ক্রাউড, তার যে ইমোশন, বিএনপি পার্টির সমর্থকদের যে ইমোশন, তার যে জনমত, সেটা কিন্তু ভারতও বুঝে গেছে যে যদি স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে কেউ থাকে এই মুহূর্তে বিএনপি পার্টির তরফ থেকে, তাহলে সেটা কিন্তু তারেক রহমান। এবং তারেক রহমানকে যদি পদপ্রার্থী করা হয় তাহলে ইউনুস কোথায় যাবেন, তাকে খুঁজে পাওয়া যাবে কি না, সেটা ইলেকশনের পরেই বোঝা যাবে। শুধু আনন্দবাজারই নয়, দ্য টেলিগ্রাফ, তারও হেডলাইনে প্রথম পাতায় কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান যে দেশে ফিরছেন সেই ক্রাউডের ছবিটা, এত মানুষ তার বাসের চারপাশে, এই ছবিটা শুধু দেখুন, খবরে খবরে চারিদিকে কিন্তু ছেয়ে গেছে। তাহলে বাংলাদেশের এত বড় একটা খবর যখন ইন্ডিয়া এই রকমভাবে কভার করে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংবাদপত্রে যখন এত বড় করে জিনিসটা প্রকাশিত হয় প্রথম পাতায়, মানে বুঝতে পারছেন যে তারেক রহমানের দেশে ফেরাটা এক্স্যাক্টলি কতটা ইম্পর্টেন্ট। আবার মেনশন করছি, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, এটা কিন্তু পলিটিক্স
যা খুশি তাই হতে পারে। ইউনূস কিন্তু তারেক রহমানের জন্য সিকিউরিটির বন্দোবস্ত করেছেন ঠিকই, কিন্তু তারেক রহমানকে এখন যদি পদপ্রার্থী করা হয় ফেব্রুয়ারির যে ইলেকশন, ইউনূসকে ঠিক কতটা খুঁজে পাওয়া যাবে তা কিন্তু সময়ই বলবে। নেক্সট পয়েন্টে আসি। দেখুন, বাংলাদেশ কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এবং একটা সেই ডেমোক্রেটিক কান্ট্রিতে কিভাবে একটা পার্টিকে পুরোপুরিভাবে নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়া হয় আমার অন্তত জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্টে লিখে জানাবেন। আওয়ামী লীগকে কেন বাদ দেওয়া হলো, এবং যদি আওয়ামী লীগ আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে বাংলাদেশের সেই ইলেকশনটা ঠিক কতটা ফেয়ার হতে চলেছে, কতটা ভালোভাবে, কতটা সুষ্ঠুভাবে বলা যাবে যে বাংলাদেশের সেই ইলেকশনটা হলো। আরে একটা রিপাবলিক, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে তো ইলেকশন বা নির্বাচন তো সেটাই হয় যেটাতে কিনা প্রত্যেকটা দলের প্রার্থীরা তাদের ঠিকমতো করে তারা ভোটে দাঁড়াতে পারে, প্রত্যেকে নিয়ে যাতে সেই নির্বাচনটা হয়, তারপর সেখান থেকে নির্বাচিত হয়ে মানুষের জনমতের মাধ্যমে একটা সরকার গঠিত হয়। কিন্তু যেখানে একটা দেশে একটা মূল যে পার্টি আওয়ামী লীগ, তাকে যে বাদ দিয়ে দেওয়া হলো, এটার বিষয়ে আপনারা কি মনে করছেন? যদি বাংলাদেশ থেকে কেউ দেখেন, আপনারাও কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আশা করি আপনাদেরকে সবটা বোঝাতে পারলাম। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। নমস্কার।